ঘোষণা করতে পারে না। ব্রিটিশ পার্লামেন্টের সর্বব্যাপী ক্ষমতার প্রকৃতি বর্ণনা করতে গিয়ে ফরাসি লেখক ডি লোলোমি মন্তব্য করেছেন যে ব্রিটিশ পার্লামেন্ট পুরুষকে নারীতে এবং নারীকে পুরুষে রূপান্তর ছাড়া সব কিছু করতে পারে। কিন্তু ভারতীয় পার্লামেন্ট ব্রিটিশ পার্লামেন্টের মতো একটি সার্বভৌম আইনসভা নয়। কারণ ১. সংবিধান বিরোধী কোনো আইন পার্লামেন্ট কর্তৃক প্রণীত হলে সুপ্রিম কোর্ট তা বাতিল করে দিতে পারে। ২. তাছাড়া ভারতীয় পার্লামেন্ট সংবিধানের যে কোনো অংশ সংশোধন করতে পারে না। ১৯৭৩ সালে কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য মৌলিক অধিকারসমূহ সহ যে কোনো অংশের পরিবর্তন সাধন করতে সক্ষম, কিন্তু মৌল কাঠামো বলতে কোন কোন বিষয়কে বোঝায় সে সম্পর্কে সুস্পষ্ট নির্দেশ না থাকায় সংশ্লিষ্ট ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব কার্যত সুপ্রিম কোর্ট নিজের হাতেই রেখে দিয়েছে। এই সব কারণে ভারতীয় পার্লামেন্টকে একই সঙ্গে সার্বভৌম অন্যদের মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে সংবিধানের মৌল কাঠামো অপরিবর্তিত রেখে পার্লামেন্ট সংবিধানের এবং অসার্বভৌম আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ বলে ডি.এন. ব্যানার্জি চিহ্নিত করেছেন। মার্কিন কংগ্রেসের মতো সার্বভৌম নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে মার্কিন সুপ্রিম কোর্টকে কংগ্রেসের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে। সংবিধান বিরোধী কিংবা স্বাভাবিক ন্যায়নীতিবোধের বিরোধী বলে মার্কিন সুপ্রিম কোর্ট কংগ্রেস প্রণীত যে কোনো আইন বাতিল করে দিতে পারে, কিন্তু ভারতীয় সুপ্রিম কোর্ট এরূপ অসীম ক্ষমতার অধিকারী নয়। কেবল সংবিধান বিরোধী কোনো আইনকে বাতিল করার ক্ষমতা তার রয়েছে। এ কে গোপালন বনাম মাদ্রাজ রাজ্য মামলার ১৯৫০-এর রায়ে বিচারপতি দাস বলছিলেন, সংবিধান নির্দিষ্ট সীমার মধ্যে পার্লামেন্টের ক্ষমতা নিরঙ্কুশ। সুতরাং বলা যায়, মার্কিন কংগ্রেসের মতো দুর্বল না হলেও ভারতীয় পার্লামেন্ট ব্রিটিশ পার্লামেন্টের মতো সার্বভৌম আইনসভাও নয়। ক্যাবিনেটের সুদৃঢ় একনায়কত্ব। বর্তমানে তত্ত্বগতভাবে ভারতীয় পার্লামেন্ট বিপুল ক্ষমতার অধিকারী হলেও কার্যক্ষেত্রে ক্যাবিনেটই ভারতের রাজনৈতিক ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারণ পার্লামেন্টের প্রধান কাজ হল আইন প্রণয়ন করা, কিন্তু কার্যক্ষেত্রে আইন প্রণয়নের ব্যাপারে মন্ত্রীরাই উদ্যোগ গ্রহণ করেন। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল বা মোর্চার নেতৃবৃন্দই ক্যাবিনেটে স্থান লাভ করেন বলে তাদের দ্বারা উত্থাপিত কোনো বিলে অসম্মতি জ্ঞাপন করার ক্ষমতা সংশ্লিষ্ট দল বা মোর্চার সাধারণ সদস্যদের থাকে না, বরং তারা ওই সব বিলের সমর্থনে অন্ধভাবে ভোটদান করেন। তাছাড়া তত্ত্বগতভাবে পার্লামেন্ট ক্যাবিনেটকে নিয়ন্ত্রণ করলেও বাস্তবে বিপরীত চিত্র লক্ষ্য করা যায়, অর্থাৎ পার্লামেন্টই ক্যাবিনেট কর্তৃক নিয়ন্ত্রিত হয়। পার্লামেন্ট ভেঙে দেওয়ার ভয় দেখিয়ে প্রধানমন্ত্রী পার্লামেন্টের নিজ দল বা মোর্চার সদস্যদের নিয়ন্ত্রণ করে থাকেন। বস্তুত সংবিধানে পার্লামেন্টের হাতে যে সব ক্ষমতা অর্পণ করা হয়েছে সেই সব ক্ষমতা কার্যক্ষেত্রে ক্যাবিনেটের ক্ষমতায় রূপান্তরিত হয়েছে। তাই অনেকে অভিযোগ করেন যে যুক্তরাষ্ট্রের মতো ভারতেও ক্যাবিনেটের একনায়কত্ব প্রতিষ্ঠিত হয়েছে। ক্যাবিনেটের প্রাধান্য প্রতিপত্তি ও কর্তৃত্ব অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার ফলে পার্লামেন্ট কার্যত একটি বিতর্ক সভায় পরিণত হয়েছে বলে সমালোচকরা মনে করেন। লোকসভা এবং রাজ্যসভার মধ্যে সম্পর্ক। রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভাকে নিয়ে ভারতের পার্লামেন্ট গঠিত হয়েছে। গঠনগত ও ক্ষমতাগত দিক থেকে উভয়ের সম্পর্ক বিচার বিশ্লেষণ করলে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে কতকগুলি পার্থক্য বিশেষভাবে লক্ষ্য করা যায়। এই পার্থক্যগুলি হল গঠনগত পার্থক্য। গঠনগত ক্ষেত্রে পার্থক্যগুলি হল: ১. লোকসভার সদস্য সংখ্যা রাজ্যসভার সদস্য সংখ্যা অপেক্ষা অনেক বেশি। রাজ্যসভা অনধিক ২৫০ জন সদস্য নিয়ে গঠিত হতে পারে, কিন্তু লোকসভার সদস্য সংখ্যা হল সর্বাধিক ৫৫২। ২. প্রতিটি অঙ্গরাজ্যের বিধানসভার নির্বাচিত প্রতিনিধিরা একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক ভোটাধিকারের ভিত্তিতে জনসাধারণ কর্তৃক গোপন ভোটদান পদ্ধতিতে প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। তাছাড়া রাষ্ট্রপতি প্রতিনিধিত্বের নিয়মানুযায়ী রাজ্যসভার সদস্যদের নির্বাচন করেন, কিন্তু লোকসভার সদস্যরা সার্বিক প্রাপ্তবয়স্কের যেখানে সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা, চারুকলা প্রভৃতিতে পারদর্শী ব্যক্তিদের মধ্য থেকে ১২ জনকে রাজ্যসভার মনোনীত করতে পারেন, সেখানে তিনি মাত্র ২ জন ভারতীয় সদস্যকে লোকসভায় মনোনীত করার অধিকারী। ১. রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত বা মনোনীত হওয়ার জন্য প্রার্থীকে অন্যূন ৩০ বছর বয়স্ক হতে হয়।
কিন্তু লোকসভার ক্ষেত্রে ২৫ বছর বয়স্ক হলেই চলবে। ২. রাজ্যসভা পার্লামেন্টের স্থায়ী কক্ষ। রাষ্ট্রপতি এই কক্ষ ভেঙে দিতে পারেন না। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ ৬ বছর। প্রতি ২ বছর অন্তর ১/৩ সদস্যকে অবসর গ্রহণ করতে হয়। কিন্তু লোকসভার সাধারণ কার্যকালের মেয়াদ বর্তমানে ৫ বছর। এই কার্যকালের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারেন। আবার জরুরি অবস্থার সময় তিনি লোকসভার কার্যকালের মেয়াদ ১ বছর করে বৃদ্ধি করতে সক্ষম। ক্ষমতাগত ক্ষেত্রে পার্থক্য। ক্ষমতা ও মর্যাদার দিক থেকে বিচার করে লোকসভা এবং রাজ্যসভার মধ্যেকার সম্পর্ককে নিম্নলিখিত ৩টি ভাগে ভাগ করা যেতে পারে। উভয় কক্ষ সমক্ষমতা সম্পন্ন। যেসব বিষয়ে লোকসভা এবং রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে সেগুলি হল: ১. অর্থ বিল ছাড়া অন্য সব বিল পার্লামেন্টের যে কোনো কক্ষে উত্থাপিত হতে পারে। উভয় কক্ষের সম্মতি ছাড়া ওইসব বিল আইনে রূপান্তরিত হতে পারে না। ২. সংবিধান সংশোধনের ক্ষেত্রে উভয় কক্ষই সমান ক্ষমতার অধিকারী। যে কোনো কক্ষ সংশোধনী প্রস্তাব উত্থাপন করতে পারে। উভয় কক্ষের সম্মতি ছাড়া সংবিধান সংশোধন করা যায় না। ৩. রাষ্ট্রপতির নির্বাচন ও পদচ্যুতির ব্যাপারে উভয় কক্ষই সমান ক্ষমতা ভোগ করে। উপরাষ্ট্রপতিও পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা কর্তৃক নির্বাচিত হন। তাছাড়া সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিরা মুখ্য নির্বাচন কমিশনার, মহাহিসাব নিয়ামক ও নিরীক্ষক প্রমুখকে পদচ্যুত করার জন্য উভয় কক্ষের সম্মতি প্রয়োজন। ৪. পার্লামেন্টের উভয় কক্ষই আইনসভার অবমাননা কিংবা অধিকার ভঙ্গের অভিযোগে পার্লামেন্টের যে কোনো সদস্য কিংবা সদস্য নন এমন ব্যক্তিকে শাস্তিদানের অধিকারী। ৫. কেন্দ্রশাসিত অঞ্চলে পার্লামেন্ট হাইকোর্ট যাপন করতে পারে কিংবা কোনো ব্যক্তিকে শাস্তিদানের মর্যাদায় উন্নীত করতে পারে। পার্লামেন্ট যে কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের হাইকোর্টের ক্ষমতার পরিধি সম্প্রসারণ করতে সক্ষম। ৬. রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করার পর সংশ্লিষ্ট ঘোষণাটিকে পার্লামেন্টের উভয় কক্ষের সম্মতি লাভের জন্য পেশ করতে হয়। রাজ্যসভার প্রাধান্য। যেসব বিষয়ে রাজ্যসভার একক প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে সেগুলি হল: ১. রাজ্যসভা যদি উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের ২/৩ সংখ্যাগরিষ্ঠতায় সিদ্ধান্ত গ্রহণ করে যে জাতীয় স্বার্থের প্রয়োজনে রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে পার্লামেন্টের আইন প্রণয়ন করা উচিত, তবে সেই বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে সক্ষম। ২. উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের অন্তত ২/৩ সংখ্যাগরিষ্ঠতায় রাজ্যসভা যদি এই প্রস্তাব গ্রহণ করে যে জাতীয় স্বার্থে আইন প্রণয়নের মাধ্যমে পার্লামেন্ট কর্তৃক এক বা একাধিক সর্বভারতীয় বিচার বিভাগীয় কৃত্তক সহ সর্বভারতীয় কৃত্তক গঠন করা প্রয়োজন বা জরুরি, তাহলে পার্লামেন্ট তা করতে পারে। ৩. রাজ্যসভা এককভাবে উপরাষ্ট্রপতিকে অপসারণ করার প্রস্তাব আনতে সক্ষম। লোকসভার প্রাধান্য। যেসব বিষয়ে রাজ্যসভা অপেক্ষা লোকসভার প্রাধান্য সুপ্রতিষ্ঠিত সেগুলি হল: ১. অর্থ বিল কেবল লোকসভাতেই উত্থাপিত হতে পারে। ২. কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে লোকসভার অধ্যক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। ৩. বাজেট নিয়ে রাজ্যসভা আলোচনা করতে পারলেও ব্যয় মঞ্জুরি দাবি, বিনিয়োগ বিল পাশ প্রভৃতি ব্যাপারে লোকসভাই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকারী। ৪. রাজ্যসভা কোনো অর্থবিলকে সংশোধন কিংবা বাতিল করতে পারে না। ৫. লোকসভা কর্তৃক গৃহীত যে কোনো অর্থবিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার ১৪ দিনের মধ্যে সেটিকে লোকসভায় ফেরত পাঠাতে হয়। এই সময়ের মধ্যে লোকসভায় ফেরত না এলে সংশ্লিষ্ট বিলটি উভয় কক্ষে গৃহীত হয়েছে বলে ধরে নেওয়া হবে। ৬. অর্থবিল সংক্রান্ত বিষয়ে রাজ্যসভায় সুপারিশ গ্রহণ করা বা না করা লোকসভার ইচ্ছাধীন। ৭. অর্থবিল ছাড়া অন্য বিলের ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে বিরোধ উপস্থিত হলে রাষ্ট্রপতি বিরোধ নিষ্পত্তির জন্য উভয় কক্ষের যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন। এই অধিবেশনে সংখ্যাগরিষ্ঠের ভোটে বিলটির ভাগ্য নির্ধারিত হয়। বলা বাহুল্য, রাজ্যসভার সদস্য সংখ্যা অপেক্ষা লোকসভার সদস্য সংখ্যা অনেক বেশি বলে এক্ষেত্রে লোকসভার মতই বলবৎ থাকে। ৮. মন্ত্রিসভা লোকসভার কাছে যৌথভাবে দায়িত্বশীল থাকে। লোকসভার আস্থাভাজন থাকলে মন্ত্রিসভাকে রাজ্যসভা পদচ্যুত করতে পারে না। উপসংহার। উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যেতে পারে যে ভারতীয় পার্লামেন্টের দুটি কক্ষ সমক্ষমতার অধিকারী নয়। বস্তুত ব্রিটিশ পার্লামেন্টের লর্ড সভার মতো ভারতীয় রাজ্যসভা যেমন একেবারে ক্ষমতাহীন নয়, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের মতো তা অত্যধিক ক্ষমতাশালীও নয়। ২৫. লোকসভার অধ্যক্ষ, স্পিকার অব দ্য হাউস অব দ্য পিপল।
যুক্তরাজ্যের কমন্স সভার স্পিকারের অনুকরণে ভারতের লোকসভার সভাপতিকে অধ্যক্ষ বা স্পিকার বলে অভিহিত করা হলেও কমন্স সভার স্পিকার পদের উৎপত্তি ও বিকাশ যেরূপ প্রথাগতভাবে হয়েছে, ভারতের লোকসভার ক্ষেত্রে সেরূপ হয়নি। ভারতের লিখিত সংবিধানের বিভিন্ন ধারায় অধ্যক্ষের নিয়োগ, ক্ষমতা ও কার্যাবলী প্রভৃতি সুস্পষ্টভাবে আলোচিত হয়েছে। যোগ্যতা ও নির্বাচন, কোয়ালিফিকেশন অ্যান্ড ইলেকশন। সংবিধানের নির্দেশ অনুযায়ী অধ্যক্ষকে লোকসভার সদস্য হতে হয়। সুতরাং লোকসভার সদস্য হতে গেলে যেসব যোগ্যতা থাকা প্রয়োজন, অধ্যক্ষকেও সেই সব যোগ্যতার অধিকারী হতে হয়। নবনির্বাচিত লোকসভার প্রথম অধিবেশনেই লোকসভার সদস্যরা নিজেদের মধ্য থেকে একজনকে অধ্যক্ষ এবং অন্য একজনকে উপাধ্যক্ষ হিসেবে নির্বাচন করেন ৯৩ নং ধারায়। প্রসঙ্গত উল্লেখ্য যে, তত্ত্বগতভাবে লোকসভার সদস্যরা অধ্যক্ষকে নিজের মধ্য থেকে নির্বাচন করতে পারলেও কার্যক্ষেত্রে লোকসভার সংখ্যাগরিষ্ঠ দল বা মোর্চার নেতা বা নেত্রী হিসেবে প্রধানমন্ত্রী তার ক্যাবিনেটের সহকর্মীদের সঙ্গে পরামর্শক্রমে কে অধ্যক্ষ হবেন তা ঠিক করেন এবং লোকসভা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে আইনগতভাবে রূপদান করে মাত্র। কার্যকাল, পদচ্যুতি ও বেতন, টার্ম অফ অফিস, রিমুভাল অ্যান্ড ইমলিউমেন্টস। লোকসভার কার্যকালের মেয়াদ যতদিন থাকে, অধ্যক্ষ ততদিন স্বপদে অধিষ্ঠিত থাকতে পারেন। বর্তমানে অধ্যক্ষ ৫ বছরের জন্য নির্বাচিত হন। অবশ্য তিনি নিজে পদত্যাগ করলে কিংবা তাকে পদচ্যুত করা হলে অথবা কোনো কারণে তার লোকসভার সদস্যপদ বাতিল হয়ে গেলে বা তার মৃত্যু ঘটলে কার্যকাল পরিসমাপ্তির পূর্বেই অধ্যক্ষের পদ শূন্য হতে পারে। লোকসভার মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশ অধ্যক্ষকে অপসারণ করার জন্য প্রস্তাব গ্রহণ করলে তিনি পদত্যাগ করতে বাধ্য। অবশ্য এরূপ প্রস্তাব লোকসভায় উত্থাপন করার জন্য ১৪ দিনের নোটিশ দিতে হয়। অধ্যক্ষের অপসারণ সংক্রান্ত কোনো প্রস্তাব আলোচনার সময় তিনি সভার কার্য পরিচালনা করতে পারেন না। তবে সভায় আত্মপক্ষ সমর্থন কিংবা ভাষণ দানের ক্ষমতা তার আছে। এমনকি এরূপ প্রস্তাবের ওপর ভোট গ্রহণ করা হলে তিনি ভোট দিতেও পারেন। বর্তমানে অধ্যক্ষ মাসিক ১,২৫,০০০ টাকা বেতন ছাড়াও পেনশন, নানা রকম ভাতা ও বিনা ভাড়ায় জজস্থান পান। পার্লামেন্ট তার বেতন, ভাতা ইত্যাদি নির্ধারণ করতে পারলেও এই সব ব্যয় পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষ নয়। ভারতের সঞ্চিত তহবিল অর্থাৎ কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে অধ্যক্ষের বেতন, ভাতা ইত্যাদি প্রদান করা হয়। ক্ষমতা ও কার্যাবলী, পাওয়ার্স অ্যান্ড ফাংশনস। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় লোকসভার অধ্যক্ষের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত। তাকে নিম্নলিখিত কার্যাবলী সম্পাদন করতে হয়। প্রশাসনিক কার্য। লোকসভার অধ্যক্ষের প্রশাসনিক কার্য বিশেষ গুরুত্বপূর্ণ। সভায় কোন কোন প্রস্তাব উত্থাপন করা হবে, কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, কোনো সংশোধনী প্রস্তাব বৈধ কিনা, কোন কোন নোটিশ আলোচনার জন্য গৃহীত হবে ইত্যাদি বিষয়ে অধ্যক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়। লোকসভার কোনো সদস্য সভার কার্যপদ্ধতি সম্পর্কিত কোনো নিয়মকানুনের যথাযথ ব্যাখ্যা প্রদানের জন্য অধ্যক্ষকে অনুরোধ করলে তিনি সংশ্লিষ্ট বিষয়ে নিজের অভিমত জ্ঞাপন করেন। এই সব বিষয়ে তার সিদ্ধান্ত ভবিষ্যতে নজির হিসেবে বিবেচিত হয়। তাছাড়া আলোচনা বন্ধের প্রস্তাব গ্রহণ করা বা না করার বিষয়েও তার সিদ্ধান্ত চূড়ান্ত। অধ্যক্ষের কোনো সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা যেতে পারে, কিন্তু পূর্ব সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে কিনা তা সম্পূর্ণভাবেই অধ্যক্ষের ইচ্ছাধীন ব্যাপার। অধ্যক্ষের যে কোনো সিদ্ধান্তকে আদালতের এখতিয়ারের বাইরে রাখা হয়েছে, অর্থাৎ অধ্যক্ষের কোনো সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করা যায় না। সভার শান্তিশৃঙ্খলা রঙ্গ। সভার সদস্যদের আচার-আচরণ নিয়ন্ত্রণ করে সুষ্ঠুভাবে সভার কার্যাদি পরিচালনা করার দায়িত্ব অধ্যক্ষের। সভায় বক্তৃতা দিতে কিংবা কোনো বিষয়ে সভার দৃষ্টি আকর্ষণ করতে হলে প্রত্যেক সদস্যকেই অধ্যক্ষের অনুমতি গ্রহণ করতে হয়। একাধিক সদস্য একই সঙ্গে বক্তৃতা দিতে চাইলে কোন সদস্য আগে বলবেন তা তিনি স্থির করে দেন। বক্তৃতা বা বিতর্কের সময় অপ্রাসঙ্গিক কথা বলা, একই বিষয়ের পুনরাবৃত্তি ঘটানো কিংবা অশালীন মন্তব্য ও আপত্তিকর আচরণের জন্য তিনি যে কোনো সদস্যকে সংযত মেনে চলতে বাধ্য। সভায় কোনো রকম গণ্ডগোলের সূত্রপাত হলে অধ্যক্ষ সদস্যদের সকলকে শান্ত হতে অনুরোধ অথবা নির্দেশ দিতে পারেন। সভায় তার সিদ্ধান্তই যেহেতু চূড়ান্ত, সেহেতু সদস্যরা তার যে কোনো নির্দেশ মেনে চলেন।
প্রয়োজন মনে করলে তিনি সদস্যদের মৃদু তিরস্কার করতে পারেন। সভায় গণ্ডগোল চরম আকার ধারণ করলে অধ্যক্ষ নিজের আসন ছেড়ে দাঁড়িয়ে ওঠেন। সভার নিয়ম অনুযায়ী অধ্যক্ষ দাঁড়ালে অন্য সবাইকে নিজ নিজ আসন গ্রহণ করতে হয়। কিন্তু কোনো সদস্য তখনও দাঁড়িয়ে থাকলে কিংবা সভার শৃঙ্খলা ভঙ্গ করলে তিনি সদস্যের নাম চিহ্নিত করেন। এই নাম চিহ্নিত করার অর্থ হল অধ্যক্ষ ওই সদস্যকে সভা থেকে বহিষ্কারের নির্দেশ দান করছেন। এই নির্দেশ উপেক্ষা করলে অধ্যক্ষের নির্দেশে মার্শাল বল প্রয়োগের মাধ্যমে সংশ্লিষ্ট সভার কার্য পরিচালনা করা অসম্ভব বলে মনে করলে তিনি সভার কার্য সাময়িকভাবে স্থগিত রাখার কথা কিংবা সদস্যকে কক্ষের বাইরে নিয়ে যান। সদস্যদের আশালীন আচরণের জন্য সভার শান্তিশৃঙ্খলা রক্ষা করা কিংবা সভার সমাপ্তি ঘোষণা করতে পারেন। সদস্যদের অধিকার সংরক্ষণ সংক্রান্ত কার্য। লোকসভার সদস্যদের বিশেষাধিকারসমূহ প্রিভিলেজেস রক্ষার অধিকার ভঙ্গ কিংবা সভার অবমাননা করলে লোকসভার পক্ষে তিনি সংশ্লিষ্ট সদস্য বা ব্যক্তির বিরুদ্ধে যথোচিত ব্যবস্থা গ্রহণ করতে পারেন। সভার অবমাননার জন্য কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হলে সভার অধিবেশনের পরিসমাপ্তি ঘটার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট ব্যক্তি মুক্তি লাভ করেন। অর্থবিল সংক্রান্ত ক্ষমতা। কোনো বিল অর্থবিল কিনা তা নিয়ে বিরোধ দেখা দিলে সংশ্লিষ্ট বিষয়ে অধ্যক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়। তবে কোনো বিলকে তিনি অর্থবিল বলে চিহ্নিত করলে সেক্ষেত্রে তাকে সংশ্লিষ্ট বিল সম্পর্কে সার্টিফিকেট প্রদান করতে হয়। যোগসূত্র হিসেবে ভূমিকা। পার্লামেন্ট এবং রাষ্ট্রপতির মধ্যে সংযোগ রক্ষাকারীর ভূমিকা পালন করা অধ্যক্ষের অন্যতম গুরুত্বপূর্ণ কার্য বলে বিবেচিত হয়। রাষ্ট্রপতির বাণী, বার্তা, বক্তব্য প্রভৃতি অধ্যক্ষ পার্লামেন্টের সম্মুখে পেশ করেন। অনুরূপভাবে লোকসভার যাবতীয় খবরাখবর তিনি রাষ্ট্রপতিকে জানান। কোরাম সম্পর্কিত ক্ষমতা। লোকসভার কোরাম না হলে অর্থাৎ প্রয়োজনীয় সংখ্যক সদস্য উপস্থিত না থাকলে তিনি সভার কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে পারেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে লোকসভার মোট সদস্যের 1/10 উপস্থিত থাকলে কোরাম হয়। গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সদস্যদের অবহিত করার জন্য তিনি সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে সভায় আলোচনা করতে পারেন। তাছাড়া কোনো সদস্য যদি হিন্দি বা ইংরেজিতে বক্তৃতা দিতে না পারেন তাহলে অধ্যক্ষ তাকে তার মাতৃভাষায় বক্তৃতা দেওয়ার অনুমতি দিতে পারেন। সংসদীয় কমিটি সংক্রান্ত ক্ষমতা। সংসদীয় কমিটিগুলি পার্লামেন্টারি কমিটিজ এর প্রধান হিসেবে অধ্যক্ষ কাজ করেন। বুলস কমিটি, বিজনেস অ্যাডভাইজারি কমিটির মতো গুরুত্বপূর্ণ কমিটিগুলি তার সভাপতিত্বে কার্য সম্পাদন করে। লোকসভার বিভিন্ন কমিটির সভাপতিদের চেয়ারম্যানদের তিনিই নিয়োগ করেন এবং তাদের পরিচালনা করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন। যৌথ অধিবেশনে সভাপতিত্ব করা। পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে অধ্যক্ষকেই সভাপতিত্ব করতে হয়। তার নির্দেশ মতো যৌথ অধিবেশনের কার্য পরিচালনা বিষয়ে নিয়মকানুন স্থিরীকৃত এবং প্রযুক্ত হয়। গ্রেফতার সংক্রান্ত ক্ষমতা। অধ্যক্ষের সম্মতি ছাড়া লোকসভার কোনো সদস্যকে পার্লামেন্টের চত্বরের মধ্যে পুলিশ গ্রেফতার করতে পারে না। সদস্যদের বাসস্থান, নিরাপত্তা ইত্যাদি সংক্রান্ত ক্ষমতা। তিনি লোকসভার সদস্যদের বাসস্থানের ব্যবস্থা করেন। আবার সংবাদ সংস্থার প্রতিনিধি এবং জনসাধারণের জন্য নির্দিষ্ট লবি ও গ্যালারিসমূহকে তিনি নিয়োগ করে থাকেন। তাছাড়া সভার সম্মান রক্ষার দায়িত্ব যেমন তিনি পালন করেন, তেমনি আবার তাকে সভার সদস্য ও কর্মচারীদের নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হয়। পদত্যাগপত্রের যথার্থ বিচারের ক্ষমতা। 1974 সালে গৃহীত 33তম সংবিধান সংশোধনী আইন অনুসারে লোকসভার কোনো সদস্য তার কাছে পদত্যাগপত্র পেশ করলে সেই পদত্যাগপত্র স্বেচ্ছামূলক কিনা তা অনুসন্ধান করে দেখার দায়িত্ব অধ্যক্ষের। অনুসন্ধানের পর তিনি যদি মনে করেন যে সংশ্লিষ্ট পদত্যাগপত্রটি স্বেচ্ছামূলক নয়, অর্থাৎ বলপূর্বক পদত্যাগপত্রটি লেখানো হয়েছে, তাহলে তিনি সেই পদত্যাগ স্বীকার করেন না। ভোটদান সংক্রান্ত ক্ষমতা। কোনো বিষয়ে ভোট গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিলে অধ্যক্ষ সংশ্লিষ্ট বিষয়টির ওপর ভোট গ্রহণের নির্দেশ দিতে পারেন। সাধারণভাবে ভোট গ্রহণের সময় ভোটদান থেকে বিরত থাকলেও কোনো প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়লে তিনি অচলাবস্থার অবসান ঘটানোর জন্য একটি নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট দিতে পারেন। এরূপ ক্ষেত্রে অধ্যক্ষের একটি ভোটই সংশ্লিষ্ট বিষয়ের ভাগ্য নির্ধারণ করে দেয়।
সদস্যপদ খারিজের ক্ষমতা ১৯৮৫ সালের ৫২তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী পার্লামেন্ট ও রাজ্য বিধানমণ্ডলীর কোনো সদস্য দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী সদস্যপদ রাখার যোগ্যতা হারিয়েছেন কিনা তা নির্ধারণ করার দায়িত্ব অধ্যক্ষ ও চেয়ারম্যানদের হাতে অর্পণ করা হয়েছে। কিন্তু ১৯৯১ সালের ১২ই নভেম্বর দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে প্রদত্ত একটি রায়ে সুপ্রিম কোর্ট এই অভিমত ব্যক্ত করেছে যে দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী সদস্যপদ খারিজ সম্পর্কে লোকসভা ও বিধানসভার অধ্যক্ষ এবং রাজ্যসভা ও বিধান পরিষদের চেয়ারম্যানদের সিদ্ধান্ত আদালতে বিচারযোগ্য। নিরপেক্ষতা বা নিউট্রালিটি মুজরাজ্যের কমন্স সভার অধ্যক্ষের অনুকরণে ভারতের লোকসভার অধ্যক্ষের নিরপেক্ষ চরিত্রের ওপর বিশেষ গুরুত্ব আরোপের চেষ্টা করা হয়েছে। অধ্যক্ষ যাই মলায় রাজনীতির ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে কার্যাদি সম্পন্ন করতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা সংবিধানে গৃহীত হয়েছে। এই ব্যবস্থাগুলি হল: ১. অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের বেতন ভাঙা ইত্যাদি ভারতের সঞ্চিত তহবিল থেকে প্রদান করা হয়। এই সব ব্যয়ের জন্য প্রতি বছর পার্লামেন্টের অনুমতি গ্রহণের প্রয়োজন হয় না। ২. তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হলে অন্তত ১৪ দিন পূর্বে নোটিশ দিতে হয়। ৩. লোকসভার বিতর্ক বা কোনো আলোচনায় তিনি অংশগ্রহণ করেন না। ৪. কোনো প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে তিনি ভোট দেন না। তবে কোনো প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে সমান সংখ্যক ভোট প্রদত্ত হওয়ার ফলে অচলাবস্থার সৃষ্টি হলে সেক্ষেত্রে তিনি একটি নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট প্রদান করতে পারেন। অবশ্য তার অপসারণ সংক্রান্ত কোনো প্রস্তাবের ক্ষেত্রে তিনি নির্ণায়ক ভোট দিতে পারেন না। ৫. অধ্যক্ষের আচরণকে আদালতের এখতিয়ার বহির্ভূত রাখার ব্যবস্থা করা হয়েছে। পদমর্যাদা অধ্যক্ষের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু মন্তব্য করেছিলেন, অধ্যক্ষ সমগ্র কক্ষের মর্যাদা ও স্বাধীনতার প্রতিভূ। যেহেতু লোকসভা সমগ্র জাতির প্রতিনিধিত্ব করে সেহেতু অধ্যক্ষ জাতির স্বাধীনতা ও মর্যাদার প্রতীক। অধ্যক্ষ ও দলীয় রাজনীতি দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে লোকসভার কার্যাদি পরিচালনা করা অধ্যক্ষের কর্তব্য। ব্যক্তিত্বসম্পন্ন, বিচক্ষণ, অভিজ্ঞ ও নিরপেক্ষ ব্যক্তিদের পক্ষেই কেবল অধ্যক্ষ পদের দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব। যুক্তরাজ্যে স্পিকারের পদটিকে এতই মর্যাদাসম্পন্ন বলে মনে করা হয় যে সেখানে স্পিকার নির্বাচনের সময় সাধারণত প্রতিদ্বন্দ্বিতা হয় না, কিন্তু ভারতে এই প্রথাটিকে মেনে চলা হয় না। উদাহরণ হিসেবে বলা যায়, একাদশ লোকসভার অধ্যক্ষ পি.এ. সাংমা দ্বাদশ লোকসভায় অধ্যক্ষ হতে পারলেও তদানীন্তন ক্ষমতাসীন বিজেপি জোট তেলুগু দেশমের গাত্তি মোহনচন্দ্র বালযোগীকে ওই পদে প্রার্থী হিসেবে দাঁড় করায়। ওই নির্বাচনে বালযোগী সাংমাকে পরাজিত করেন। অনিরপেক্ষ ভূমিকা অনেক সময় আবার অধ্যক্ষের উক্তি, কার্যকলাপ প্রভৃতি তাদের নিরপেক্ষ চরিত্র সম্পর্কে প্রশ্ন তোলার সুযোগ করে দিয়েছে। অধ্যক্ষ জি.ডি. মবলঙ্কর ১৯৫২ সালে মন্তব্য করেছিলেন যে লোকসভার অধ্যক্ষের পক্ষে রাজনীতির সংস্পর্শ ত্যাগ করার কোনো প্রয়োজনীয়তা নেই। মবলঙ্করের এই উক্তি বিরোধী দলকে ক্ষুব্ধ করেছিল। ১৯৫৪ সালের ১৮ই ডিসেম্বর তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত অবশ্য বিরোধীদের প্রচেষ্টা সাফল্য লাভ করেনি। পরবর্তী অধ্যক্ষ অনন্ত শয়নাম আইয়েলার দ্বিতীয়বার অধ্যক্ষ নির্বাচিত হওয়ার পর ঘোষণা করেন যে তিনি তার দলীয় সদস্যপদ ত্যাগ না করলেও সভার সব দলের আস্থাভাজন হয়ে কাজ করবেন। কিন্তু ১৯৬৭ সালের ১৭ই মার্চ সন্দীপ রেড্ডি অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হওয়ার পর সুস্পষ্টভাবে এই অভিমত ব্যক্ত করেছিলেন যে তিনি নিরপেক্ষভাবে অধ্যক্ষের কার্য সম্পাদন করবেন। তিনি তার নিরপেক্ষতার প্রমাণ হিসেবে কংগ্রেসের সদস্যপদ পরিত্যাগ করেন। তবে এই নিরপেক্ষতা তিনি শেষ পর্যন্ত বজায় রাখতে পারেননি। ১৯৬৯ এবং ১৯৭৭ সালে তিনি রাষ্ট্রপতি পদের জন্য কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তী সময়ে কংগ্রেসের যারা অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন তারা লোকসভায় নিরপেক্ষ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছেন বলে বিরোধী দলগুলি বারবার অভিযোগ করেছিল। অনেক সময় অধ্যক্ষের পক্ষপাতমূলক মনোভাব বিরোধী পক্ষকে ক্ষুব্ধ করে তুলেছিল, ফলে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে অনেক ক্ষেত্রে পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটেছে।
উদাহরণ হিসেবে বলা যায় ১৯৭৩ সালের ফেব্রুয়ারি মাসে তদানীন্তন সংসদ বিষয়ক মন্ত্রী জি রঘুরামাইয়া অধ্যক্ষকে অবমাননা করার অভিযোগ এনে সিপিআই-এম সদস্য জ্যোতির্ময় বসুকে দুদিনের জন্য সাময়িকভাবে বহিষ্কার করার দাবি সম্বলিত একটি প্রস্তাব উত্থাপন করলে লোকসভায় তা কানি ভোটে গৃহীত হয়। এরপর অধ্যক্ষ ধিলোনের নির্দেশে মার্শাল বলপূর্বক তাকে বহিষ্কার করার চেষ্টা করলে সব বিরোধী দলের সদস্য একজোট হয়ে এ ব্যাপারে মার্শালকে বাধা দেন। এইসানো বিভিন্ন ঘটনায় বিরোধী পক্ষ অধ্যক্ষের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন। ওই বছর মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে সংগঠন কংগ্রেস নেতা এস.এন. মিশ্র অধ্যক্ষ ধিলোনকে এই বলে সতর্ক করে দেন যে তার আচরণের জন্য তাকে অনাস্থা প্রস্তাবের সম্মুখীন হতে হবে। এইভাবে লোকসভার অধ্যক্ষ কমন্স সভার স্পিকারের মতো দল নিরপেক্ষ না হওয়ায় দলমত নির্বিশেষে লোকসভার সদস্যদের কাছে তিনি সমানভাবে গ্রহণযোগ্য বলে বিবেচিত হন না। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে কে.ডি. রাও বলেছেন, অধ্যক্ষদের বেশ কয়েকটি সিদ্ধান্ত রুলিং যুক্তিসঙ্গত কারণেই বিরোধীদের মধ্যে এই সন্দেহের উদ্রেক ঘটিয়েছে যে ক্ষমতাসীন দলের স্বার্থরক্ষার উদ্দেশ্যেই ওই পদটিকে ব্যবহার করা হয়েছে। জে.এন. সিং যাদবও অনুরূপ মন্তব্য করেছেন। তবে চতুর্দশ লোকসভার অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায় সিপিআই-এম এর অন্যতম শীর্ষস্থানীয় নেতা হয়েও যেরূপ নিরপেক্ষভাবে কর্তব্য সম্পাদন করেছিলেন তা ভারতের সংসদীয় ব্যবস্থায় নজির হয়ে থাকবে। সুতরাং বলা যায়, অধ্যক্ষকে নিজের কর্তব্য সম্বন্ধে অধিকতর সতর্কতা অবলম্বন করতে হবে এবং যাতে তিনি দলমত নির্বিশেষে লোকসভার প্রতিটি সদস্যের আস্থাভাজন ও নির্ভরযোগ্য আশ্রয়স্থল হতে পারেন, সেজন্য তার ব্রিটিশ স্পিকারের পদাঙ্ক অনুসরণ করা উচিত বলে অনেকে মনে করেন। পার্লামেন্টের সঙ্গে মন্ত্রিসভার সম্পর্ক। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় পার্লামেন্টের সঙ্গে মন্ত্রিসভার ঘনিষ্ঠ সম্পর্ক বর্তমান। এই সম্পর্ককে নিম্নলিখিত কয়েকটি দিক থেকে আলোচনা করা যেতে পারে। নেতা বা নেত্রী হিসেবে প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি সাধারণত লোকসভার সংখ্যাগরিষ্ঠ দল বা মোর্চার নেতা বা নেত্রীকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন, কিন্তু লোকসভায় কোনো দল বা মোর্চা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে রাষ্ট্রপতি নিজ অভিরুচি অনুযায়ী প্রধানমন্ত্রীকে নিয়োগ করতে পারেন। উদাহরণ হিসেবে নবম লোকসভা ১৯৮৯ নির্বাচনের পর বৃহত্তম দল কংগ্রেসের পরিবর্তে দ্বিতীয় স্থানাধিকারী রাষ্ট্রীয় মোর্চার নেতা ভিপি সিংকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের কথা উল্লেখ করা যায়। তবে এরূপ ক্ষেত্রেও এমন ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করতে হয় যার পিছনে লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন থাকে। মন্ত্রিসভার সদস্য হতে গেলে পার্লামেন্টের সদস্য হওয়া আবশ্যিক। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি মন্ত্রিসভার অন্যান্য সদস্যকে নিয়োগ করেন। পার্লামেন্টের যে কোনো কক্ষের সদস্যদের মধ্য থেকেই মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করার জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে সুপারিশ করে থাকেন। তবে পার্লামেন্টের কোনো কক্ষের সদস্য নন এমন ব্যক্তিকেও মন্ত্রী হিসেবে নিয়োগ করার জন্য তিনি সুপারিশ করতে পারেন। অবশ্য মন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার ৬ মাসের মধ্যেই সংশ্লিষ্ট ব্যক্তিকে পার্লামেন্টের সদস্য হিসেবে নির্বাচিত বা মনোনীত হতে হয়। অন্যথায় তিনি ৬ মাস পরে মন্ত্রিসভার সদস্য থাকতে পারেন না। সুতরাং মন্ত্রিসভার যে কোনো সদস্যকে অবশ্যই পার্লামেন্টের যে কোনো কক্ষের সদস্য হতে হয়। পার্লামেন্টের কাছে মন্ত্রিসভার দায়িত্বশীলতা। ভারতীয় সংবিধান অনুসারে মন্ত্রিসভাকে লোকসভার কাছে যৌথভাবে দায়িত্বশীল থাকতে হয়। অন্যভাবে বলা যায়, যে কোনো একজন মন্ত্রীর কাজের জন্য সমগ্র মন্ত্রিসভার লোকসভার কাছে দায়ী থাকে। কোনো একজন মন্ত্রীর বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব গৃহীত হলে সমগ্র মন্ত্রিসভা পদত্যাগ করতে বাধ্য থাকে। তাই মন্ত্রিসভার যে কোনো সিদ্ধান্তের দায়িত্ব প্রত্যেক মন্ত্রীকেই বহন করতে হয়। আলোচনার সময় কোনো মন্ত্রী অনুপস্থিত ছিলেন, গৃহীত সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত হতে পারেননি ইত্যাদি অজুহাতে কোনো মন্ত্রী এই দায়িত্ব থেকে অব্যাহতি পান না। যদি কোনো মন্ত্রী মন্ত্রিসভার সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকার করেন, তাহলে তাকে মন্ত্রিসভা থেকে বিদায় নিতে হয়। এইভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কে.সি. নিয়োগী, মোহনলাল সাক্সেনা, ডি.ভি. গিরি, কুর মেনন, অশোক মেহতা প্রমুখকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছিল। সুতরাং বলা যেতে পারে, যতদিন পর্যন্ত মন্ত্রিসভা লোকসভার আস্থাভাজন থাকে ততদিন পর্যন্ত তা সরকারি কাজকর্ম পরিচালনা করতে পারে, কিন্তু লোকসভার আস্থা হারালেই সমগ্র মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়।
মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ। মন্ত্রিসভার যে কোনো নীতি বা সিদ্ধান্তকে বৈধতা দানের জন্য পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন। পার্লামেন্টের সমর্থন ছাড়া মন্ত্রিসভার কোনো সিদ্ধান্তই বাস্তবে কার্যকর হতে পারে না। পার্লামেন্ট, বিশেষত লোকসভা, মন্ত্রিসভাকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করতে পারে, যথা প্রশ্ন জিজ্ঞাসা, নিন্দসূচক প্রস্তাব উত্থাপন, ছাঁটাই প্রস্তাব উত্থাপন, মুলতুবি প্রস্তাব গ্রহণ, অনাস্থা প্রস্তাব আনায়ন ইত্যাদি। তাছাড়া সরকারের অর্থ মঞ্জুরির দাবি লোকসভা প্রত্যাখ্যান করতে পারে বা তার পরিমাণ হ্রাস করতে পারে। এরূপ ক্ষেত্রে লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন লাভে ব্যর্থ হলে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। তবে সাধারণ অবস্থায় লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতৃবৃন্দ মন্ত্রিসভায় স্থান লাভ করেন বলে সাধারণত মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সহজে গৃহীত হতে পারে না। সর্বোপরি বর্তমানে কমিটি ব্যবস্থার মাধ্যমেই মন্ত্রিসভাকে কার্যাবলী সম্পাদন করতে হয়। কিছু পার্লামেন্টের সদস্যদের নিয়ে কমিটিগুলি গঠিত হয় বলে পার্লামেন্ট অতি সহজেই মন্ত্রিসভার ওপর তার নিয়ন্ত্রণ বজায় রাখতে সমর্থ হয়। ক্যাবিনেট কর্তৃক পার্লামেন্টের নিয়ন্ত্রণ। তত্ত্বগতভাবে ভারতীয় পার্লামেন্ট প্রভূত ক্ষমতার অধিকারী হলেও কার্যক্ষেত্রে নানা কারণে বর্তমানে পার্লামেন্টের প্রভাব প্রতিপত্তি যথেষ্ট হ্রাস পেয়েছে। তাই পার্লামেন্টের পরিবর্তে মন্ত্রিসভার, বিশেষত ক্যাবিনেটের প্রাধান্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। যেসব বিষয়ে ক্যাবিনেট আইন প্রণয়নের জন্য প্রস্তাব করে তা পার্লামেন্ট কার্যত উপেক্ষা করতে পারে না, কারণ পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলের নেতৃবৃন্দ ক্যাবিনেটের সদস্য হিসেবে কাজ করেন। নেতৃবৃন্দের বিরোধিতা করতে সাধারণ সদস্যরা ভয় পান। তাছাড়া মন্ত্রিসভার কোনো প্রস্তাব বাতিল হয়ে গেলে সমগ্র মন্ত্রিসভাকেই পদত্যাগ করতে হয়। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করতে পারেন। তবে সাধারণ অবস্থায় প্রধানমন্ত্রী পদত্যাগের ভয় দেখিয়ে পার্লামেন্টকে নিজের নিয়ন্ত্রণাধীনে রাখতে সমর্থ হন। সর্বোপরি ক্ষমতাসীন দলের পার্লামেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা অভিন্ন শ্রেণীস্বার্থের অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ থাকেন বলে তাদের মধ্যে সাধারণত অনৈক্য বা মতবিরোধ দেখা যায় না। ফলে কার্যক্ষেত্রে পার্লামেন্টের ওপর মন্ত্রিসভা নানাভাবে প্রস্তাব বিস্তার করে তাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে সমর্থ হয়। রাজ্য বিধানসভা। ভারতীয় সংবিধানের ১৬৮ নং ধারা অনুযায়ী ভারতের প্রতিটি অঙ্গরাজ্যের একটি করে আইনসভা রয়েছে। রাজ্য আইনসভা একক কক্ষ বিশিষ্ট কিংবা দ্বিকক্ষ বিশিষ্ট হতে পারে। যেসব রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট তার উচ্চকক্ষের নাম বিধান পরিষদ এবং নিম্নকক্ষের নাম বিধানসভা। দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা বিধান মণ্ডলী নামে পরিচিত। বর্তমানে ভারতের ২৯টি অঙ্গরাজ্যের মধ্যে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং জম্মু ও কাশ্মীরের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। এই ১৮টি রাজ্য ছাড়া অন্য সব রাজ্যের আইনসভা হল একক কক্ষ বিশিষ্ট। পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতেও একসময় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ছিল। বিভিন্ন সময় এই রাজ্যগুলির দ্বিতীয় কক্ষের বিলোপ সাধন করা হয়, কিন্তু পরবর্তীকালে ৫০টি সদস্য নিয়ে অন্ধ্রপ্রদেশে বিধান পরিষদ গঠিত হলে সংবিধানের ১৬৯ নং ধারা সংশোধন করে সেখানে দ্বিতীয় কক্ষ পুনর্প্রবর্তিত হয়। এরপর ২০০৭ সালে কর্ণাটকে বিধান পরিষদ গঠিত হয় এবং ২০১৪ সালে তেলেঙ্গানায় বিধান পরিষদ গঠিত হয়। এইভাবে বর্তমানে এই ১৮টি রাজ্যের দ্বিতীয় কক্ষ বর্তমান। তামিলনাড়ু বিধান পরিষদ বিল পাশ হলে একে তামিলনাড়ুতে বিধান পরিষদ পুনর্প্রবর্তন করা হয়েছে। পরবর্তী সময় অন্ধ্রপ্রদেশে এবং ২০১০ সালে তামিলনাড়ুতে বিধান পরিষদকে পুনরায় ফিরিয়ে আনা হয়েছে। ফলে বর্তমানে ওই দুটি রাজ্যের আইনসভা হল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। বিধানসভার গঠন। কম্পোজিশন অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। বিধানসভা হল রাজ্য আইনসভার জনপ্রতিনিধি কক্ষ। ১. সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে বিধানসভার সদস্যরা জনসাধারণ কর্তৃক প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক ৫০০ এবং সর্বনিম্ন ৬০ হতে পারে। ১৭০ নং ধারায় এইভাবে ত্রিপুরা রাজ্যের বিধানসভায় নির্বাচিত সদস্য সংখ্যা হল ৬০। তবে সংবিধানের বিশেষ বিধান অনুযায়ী সিকিম এবং পুদুচেরি, আগের নাম পণ্ডিচেরি, বিধানসভার সদস্য সংখ্যা হল যথাক্রমে ৩২ ও ৫০। বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা ২৯৪। সর্বশেষ লোকগণনার ভিত্তিতে সমগ্র রাজ্যকে কতকগুলি ভৌগোলিক নির্বাচনী এলাকায় ভাগ করা হয়। একটি নির্বাচনী এলাকা থেকে একজন প্রতিনিধি বিধানসভায় নির্বাচিত হন।
তাছাড়া বিধানসভায় ইঙ্গো ভারতীয় সম্প্রদায়ের যথেষ্ট সংখ্যক প্রতিনিধি নেই বলে মনে করলে রাজ্যপাল এই সম্প্রদায়ের মধ্য থেকে একজনকে মনোনীত করতে পারেন। ৮৪তম সংবিধান সংশোধনের মাধ্যমে ২০২৬ সাল পর্যন্ত রাজ্য বিধানসভাগুলির সদস্য সংখ্যা অপরিবর্তিত রাখার এবং ৯৫ সংবিধান সংশোধনের মাধ্যমে ২০২০ সালের ২৫শে জানুয়ারি পর্যন্ত বিধানসভা নির্বাচনে তপশিলভুক্ত জাতি ও উপজাতিগুলির জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিধানসভার সাধারণ কার্যকালের মেয়াদ হল ৫ বছর। অবশ্য নির্দিষ্ট কার্যকালের মেয়াদ পরিসমাপ্তির পূর্বেই রাজ্যপাল বিধানসভা ভেঙে দিতে পারেন। রাজ্য বিধানসভার প্রথম অধিবেশনে সদস্যরা নিজেদের মধ্য থেকে একজনকে অধ্যক্ষ, স্পিকার এবং অন্য একজনকে উপাধ্যক্ষ হিসাবে নির্বাচন করেন। সদস্যদের যোগ্যতা, কোয়ালিফিকেশনস অব দ্য মেম্বার্স। পশ্চিমবঙ্গ সহ যে কোনো রাজ্যের বিধানসভার সদস্য হতে গেলে কোনো ব্যক্তিকে ভারতীয় নাগরিক, ২৫ বছর বয়স্ক এবং পার্লামেন্ট কর্তৃক ঘোষিত অন্যান্য যোগ্যতার অধিকারী হতে হয়। তাছাড়া আদালত কর্তৃক বিকৃত মস্তিষ্ক ও দেউলিয়া বলে ঘোষিত কোনো ব্যক্তি কিংবা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত ব্যক্তিরা বিধানসভার সদস্য হতে পারেন না। একজন ব্যক্তি একই সঙ্গে একাধিক রাজ্যের আইনসভার সদস্য হিসাবে নির্বাচিত হতে পারেন না। কার্যকালের মেয়াদ অর টার্মস অফ অফিস। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের বিধানসভার কার্যকালের মেয়াদ হল ৫ বছর। অবশ্য নির্দিষ্ট কার্যকালের মেয়াদ পরিসমাপ্তির পূর্বেই রাজ্যপাল বিধানসভা ভেঙে দিতে পারেন। তাছাড়া কোনো সদস্য পদত্যাগ করলে কিংবা কোনো সদস্যের মৃত্যু হলে তার আসন শূন্য হয়। কোনো সদস্য পদত্যাগ করতে চাইলে তাকে অধ্যক্ষের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র পেশ করতে হবে। সংবিধানের ৩৩তম সংশোধনী আইন বিধানসভার অধ্যক্ষকে পদত্যাগপত্র পরীক্ষা করার বিশেষাধিকার প্রদান করেছে। ওই আইনে বলা হয়েছে যে অধ্যক্ষ প্রতিটি পদত্যাগপত্র সম্পর্কে অনুসন্ধান করে দেখতে পারেন। যদি তিনি মনে করেন যে কোনো সদস্য স্বেচ্ছায় পদত্যাগপত্র পেশ করেননি, তাহলে তিনি পদত্যাগপত্র গ্রহণ করেন না। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে বিধানসভার সাধারণ কার্যকালের মেয়াদ ৫ বছর হলেও জরুরি অবস্থার সময় পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে রাজ্য বিধানসভাগুলির আয়ুষ্কাল প্রতিবারে ১ বছর করে বৃদ্ধি করতে পারে। অবশ্য জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়ার পর রাজ্য বিধানসভার কার্যকালের মেয়াদ ৬ মাসের অধিক বৃদ্ধি করা যায় না। বেতন ভাতা ইত্যাদি, এমিউলমেন্টস, অ্যালাওয়েন্সেস এটসেট্রা। প্রতিটি রাজ্যের বিধানসভা আইন প্রণয়নের মাধ্যমে সদস্যদের বেতন ভাতা ইত্যাদি নির্ধারণ করে দেয়। পশ্চিমবঙ্গে ২০১১ সালের ডিসেম্বর মাসে বিধানসভার সদস্যদের বেতন ভাতা ইত্যাদি বৃদ্ধির জন্য বিধানসভা একটি আইন লেজিসলেটিভ অ্যাসেম্বলি মেম্বার্স এমিউলমেন্টস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট প্রণয়ন করেছে। এই আইনের মাধ্যমে বিধায়কদের অর্থাৎ বিধানসভার সদস্যদের মাসিক বেতন ৭৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ১২,০০০ টাকা করা হয়েছে। একই আইন বিধানসভার অধিবেশন চলাকালীন বিধায়কদের দৈনিক ভাতা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করা হয়েছে। এছাড়া তারা অন্যান্য সুযোগ সুবিধা লাভ করেন। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের একজন বিধায়ক বর্তমানে মাসিক ৩০,০০০ থেকে ৩২,০০০ টাকা পর্যন্ত পান।